সেটা হলো প্রথমবারের মতো আমরা দেখলাম যে মাত্র 20 দিনের মাথায় একটা হত্যা ও ধর্ষণ মামলার রায় আমরা পেয়েছি। আপনি জানেন হয়তো মিরপুরে একটা বাচ্চা, একটা মেয়ে রামিসা, তার হত্যাকাণ্ড এবং তার হত্যার আগে ধর্ষণ, এই ঘটনাকে কেন্দ্র করে স্বামী স্ত্রী দুজনকেই আদালত ফাঁসির আদেশ দিয়েছে। এবং এই ঘটনা ঘটেছে মাত্র 19 দিনের মধ্যেই। এতটুকু মামলা সম্পন্ন হয়েছে। হয়তো এরপরে উচ্চতর আদালতে যাবে, কিছু একটা হবে। কিন্তু আমার কাছে যেটা খুব লক্ষণীয় বিষয় মনে হয়েছে সেটা হলো যে এই রায় দেওয়ার সময় পর্যবেক্ষণে বিচারক বলেছেন যে শিশুদের নিরাপত্তা, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা একটি সভ্য ও মানবিক রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। আমার প্রশ্নটা কিন্তু ওই জায়গাটাতে, যে দেশে দুষ্ট লোক থাকবে, মন্দ লোক থাকবে, এটাই সমাজে সব সমাজে ছিল, আগেও ছিল, এখনো আছে। কিন্তু একটি সভ্য ও মানবিক রাষ্ট্রের যে দায়িত্ব, এই দায়িত্বের কথা কিন্তু বিচারক স্মরণ করিয়ে দিয়েছেন। তো আমি বলতে চাচ্ছি যে এই দায়িত্ব পালনে এরকম একটা রায় এত দ্রুততার সময় সঙ্গে দেওয়াটা, আপনি কি মনে করেন রাষ্ট্রের এই দায়িত্ব পালনে আগামীতে কোন সহায়ক ভূমিকা পালন করবে? আহ, রাষ্ট্রের দায়িত্ব পালনের সহায়ক ভূমিকা পালন করবে তো বটেই, এই অর্থে যে ভুক্তভোগী এবং যারা এই রামিসা হত্যাকাণ্ডের বিচার চেয়েছিল তাদের জন্য একটা স্বস্তি ফিরিয়ে আনবে এবং রাষ্ট্রের প্রতি একটা আস্থা তৈরি করবে। কারণ আমরা অতীতে বিভিন্ন সময় দেখেছি যে এরকম ধর্ষণ কিংবা হত্যাকাণ্ডের মামলা দিনের পর দিন ঝুলে থাকে এবং বিচার পায় না। তো যার কারণে রাষ্ট্র ব্যবস্থার প্রতি মানুষের এক ধরনের আস্থা, জায়গাটা নষ্ট হয়ে গেছিল। তো সেই ক্ষেত্রে অবশ্যই রাষ্ট্রের প্রতি একটা আস্থা ফিরিয়ে আনবে। আর দ্বিতীয় যে ঘটনাটা ঘটবে, যে অবশ্যই যারা অপরাধী তাদের কাছে যদি এই রায়ের এই দ্রুত যে বিচার প্রক্রিয়া সম্পন্ন হলো এবং যে রায় হলো সেটাও যদি ব্যাপকভাবে প্রচার করা যায়, তাহলে পরবর্তীতে কেউ অপরাধ করার ক্ষেত্রে হয়তো ভাববে। কিন্তু আমাদের সাথে এটা মনে রাখতে হবে যে রাষ্ট্র যদি এখানেই থেমে যায়, যে বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়েই যে বা বিচার প্রক্রিয়ার মাধ্যমেই বা দ্রুততার সাথে বিচার করার মাধ্যমেই যে এই ধরনের ধর্ষণ বা হত্যাকাণ্ড থামানো যাবে, তাহলেই আমার মনে হয় না যথেষ্ট। কেননা যে যে কোনো অপরাধের পেছনে নানান ঘটনা কাজ করে বা বিভিন্ন কিছু কাজ করে। সেক্ষেত্রে আইনি বাধ্যবাধকতা যেমন জরুরি, বা যে কোনো আইন বা শাস্তির ব্যবস্থা থাকা জরুরি, পাশাপাশি সামাজিক ব্যবস্থা গ্রহণও গুরুত্বপূর্ণ, বা সামাজিক সাংস্কৃতিক পরিবর্তনের ব্যবস্থা গ্রহণও গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি যে যে কোনো কিছু ঘটার পরের ব্যবস্থা গ্রহণের চেয়ে ঘটার আগেও কি কি করা যায় সেটা নিয়েও আমাদের ভাবা জরুরি। তো এটা অবশ্যই মানে যারা প্রতিষ্ঠান রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে এর সাথে সম্পৃক্ত, তারা বাহবার দাবিদার যে দ্রুততার সাথে করতে পেরেছে। এবং আমি আশা করছি যে যেহেতু ঘটনাটা ব্যাপকভাবে সাড়া ফেলেছে এবং মিডিয়ায় এসেছে, এই কারণে সবার মধ্যেই এক ধরনের এটা নিয়ে আগ্রহ ছিল। এবং আমি আশা করছি যে এখানে হয়তো যথাযথ ভাবেই বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কারণ যে অপরাধীও আমার ধারণা যে এখানে সে ইয়ে পেয়েছে, মানে আইনি সহায়তা পেয়েছে, এবং তার মাধ্যমে তার যে বক্তব্য সেটাও উঠে এসেছে। অর্থাৎ যে একদিকে তো অপরাধের বিচার জরুরি, আবার পাশাপাশি আহ, অন্যান্য দেশের বা যে কোনো বিচার প্রক্রিয়া নিয়ম অনুযায়ী যে অপরাধীরও তার যে আত্মপক্ষ সমর্থন বা যথাযথ বিচার প্রক্রিয়া যাওয়ার যে মাধ্যম বা ধাপ, সেই জায়গাগুলো নিশ্চিত হয়েছে। সেই জায়গা থেকে অবশ্যই এটা একটা ভালো বার্তা এবং বড় বার্তা। কারণ অতীতে আমি যেটা বললাম যে অতীতে এরকম ঘটনা আমরা খুব কম দেখেছি। জি। এটা যখন হলো, আমরা তখন আরেকটা কথা কিন্তু আলোচনা হচ্ছিল। এটা হলো যে আহ, একটা মামলা, আমরা একটা ঘটনা দেখলাম যেটা নাকি আমরা ভাবছি যে রাষ্ট্র এটা নিয়ে খুব একটা ভালো অবস্থায় থাকবে, আগামীতে হয়তো এই ধরনের বিচার করবে। কিন্তু এরই মধ্যে কিন্তু এরকম অনেক মামলা, প্রায় কয়েকশো মামলা কিন্তু পেন্ডিং রয়ে গেছে এরকম শিশু নির্যাতনের। সেগুলো দীর্ঘমেয়াদী কারণে, মানে অনেক সময় বলি না আমরা যে মামলা যখন, মানে বিচার যখন বিলম্বিত হয়, তখন আসলে এটাকে নিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়। তো সেই বিচারগুলো কি এই একই ফরম্যাটে
দ্রুততার সঙ্গে সমাধান করা সম্ভব কিনা, উচিত কিনা, সরকার সেদিকে সতর্ক মানে সেরকম উদ্যোগ দেওয়া সরকার উচিত কিনা, আপনি কি মনে করেন? উচিত প্রশ্ন তো অবশ্যই উচিত। আম, কারণ হচ্ছে যে অপরাধ এক্ষেত্রে হয়তো রমিসের ঘটনাটি সামনে এসছে বলে আমরা সবাই আবেগতাড়িত হয়ে সবাই সরব হয়ে উঠেছি। কিন্তু এমন অনেক ঘটনা আছে যেগুলো হয়তো প্রচার মাধ্যমে না আসার কারণে আমরা জানি না, বা ওই দিনই আমি খবরে দেখেছিলাম যে আরেকটি ঘটনা ঘটেছে এরকম ধর্ষণ এবং ধর্ষণ পূর্বক হত্যা কিংবা এর আগে পরে, সেগুলোর ক্ষেত্রে এটা ঘটেনি। তো সুতরাং প্রত্যেকটা ঘটনাই আম, অবশ্যই দ্রুততার সাথে বিচার করা উচিত। আর সবচেয়ে বড় কথা, বিচার অনেক সময় এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে আহ, মামলা গ্রহণ করা নিয়েও অনেক জটিলতা তৈরি হয়। অনেকে এরকম সহিংসতার শিকার হয়েও যথাযথ বিচার প্রক্রিয়ার অংশ বা বিচার পায় না, এবং তারা দেখা গেলো সুযোগ সুবিধাগুলো পায় না, থানায় মামলা নেয় না বা পুলিশের কাছ থেকে সহযোগিতা পায় না যতক্ষণ পর্যন্ত না এটা মিডিয়া আসে। সুতরাং সেটা তো অবশ্যই প্রত্যেকটা প্রতিষ্ঠান, যেমন হচ্ছে যে যে থানা থেকে শুরু করে বা আমাদের যে একদম আরো আরো স্থানীয় পর্যায়ে যে গ্রাম আদালত, থানা এবং এর পরবর্তী যে আদালতগুলো আছে জেলা পর্যায়ের, আম, বা এর সাথে সম্পৃক্ত যেই প্রতিষ্ঠানগুলো আছে, তাদের অবশ্যই এই ব্যাপারে সজাগ হওয়া উচিত। এখন প্রশ্ন হচ্ছে সম্ভব কিনা। আম, চাইলে যে সম্ভব সেটা তো এই ঘটনার মধ্যে দিয়ে বোঝা গেল যে এটা সম্ভব। এখন যদি আমি প্রশ্ন করি যে তাহলে কখন সম্ভব, এখানে একটা জটিল আসলে বিষয় থেকে যায় যে যদি এরকম মব তৈরি হয়, প্রচার মাধ্যমে আসে এবং সেটা থেকে আমার ইমেজ রক্ষার প্রয়োজনে যদি এরকম করতে হয়, আহ, তাহলে এটা আসলে বলতে হবে যে এটা আসলে কতটা প্রাতিষ্ঠানিকীকরণ হচ্ছে এরকম বিচার প্রক্রিয়া দ্রুত করার জন্য, নাকি এটা জাস্ট আমি বলবো যে এক ধরনের মবের রেসপন্স। এই অর্থে মবের রেসপন্স, কারণ এটাও এক ধরনের মিডিয়া ট্রায়াল বা মিডিয়া বা বা আমি বলবো যে মিডিয়া আসার কারণে হয়তো এক ধরনের যে সচেতনতা তৈরি হচ্ছে মানুষের মধ্যে, বা মানুষকে এক ধরনের যে আবেগের যে একটা, আমরা দেখেছি যে মানুষ ফেটে পড়ছিল ক্ষোভে এরকম একটা ঘটনা দেখে। তাহলে সেটাকে থামানোর বিষয় যদি হয় শুধুমাত্র, তাহলে আমি বলবো যে এটা এখানেই শেষ। আর যদি এখান থেকে উপলব্ধি হয় প্রত্যেকটা প্রতিষ্ঠানের, থানা, পুলিশ, সবার, যে না এরকম আর ঘটনা ঘটতে দেওয়া যাবে না, অতীতে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আসলে প্রশ্রয় দেওয়ার কারণে এরকম হয়েছে, আর না, মানে ইনাফ ইজ ইনাফ, তারা যদি এটা মনে করে এ, এটাকে সিরিয়াসলি নেয়, তাহলে আমি বলবো যে এটা এখানে শেষ না, বরং এটা শুরু। এবং এটা শুরু হতে পারে। এটা হচ্ছে আইনি দিক। আর পাশাপাশি এখন যেটা আমি বলছিলাম যে সামাজিক এবং সাংস্কৃতিক বিকাশও জরুরি, যেখানে মানুষ সচেতন হবে এবং এই ধরনের অপরাধগুলো কেন হচ্ছে সেগুলো খুঁজে বের করবে, এবং সেই অপরাধগুলো যাতে না হয় তার ঘটনা ঘটার আগেই কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই ব্যবস্থাগুলো গ্রহণ করবে। দেখুন, একটা শিশুর মৃত্যু হলো না, মর্মান্তিক মৃত্যু, মৃত্যুর তো আসলে কোনো আপনার ডেফিনেশন হয় না আসলে। মৃত্যু মৃত্যুই, এবং সেই পরিবারের যে পেইনটা, সেই পেইনটা কিন্তু ভয়ঙ্কর পেইন। কিন্তু পাশাপাশি সময় আমরা কিন্তু আরো কিছু শিশু মৃত্যুর ঘটনা দেখলাম। আমরা দেখলাম একই সময়ে 8 দিন হাসপাতালে 6 জন নবজাতক শিশুর মৃত্যু হলো, এবং এটা টোটালি অবহেলার কারণে। তাদের নিয়ে যেখানে রাখা হয়েছিল সেখানকার ভেন্টিলেশন ঠিক ছিল না, এসি ঠিক মতো কাজ করেনি, এবং উচ্চদিনের ভাবে যাদের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন রকম তদন্ত আসছে। সেটাও মৃত্যু, এবং এই মৃত্যুরও তো বিচার হওয়া উচিত। আবার 600 শিশুর বাংলাদেশে মৃত্যু হলো হামের কারণে, সেই মৃত্যু তো মৃত্যু, এবং যার গেল সে তো টের পেল যে তার কি গেল। আমরা দেখেছি একটা নিউজ যে একটা ফ্যামিলির, একটা দম্পতির 11 বছর পরে একটা সন্তান হয়েছে, সে একটা সন্তান হামে মারা গেল। এই পেইনটার চেয়ে কিন্তু যার 11তম সন্তান যদি কোনো মারা যায় তার পেইনও কিন্তু কোনো অংশ কম নয়। তো এই শিশুরা, নিরীহ শিশুদের মারা গেল, এগুলোরও তো বিচার হওয়া দরকার। তো যেখানে আমি প্রথমে বলেছিলাম যে বিচারক এই রামিসা হত্যায় বিচারক পর্যবেক্ষণ বলেছিলেন শিশুদের নিরাপত্তা এটা নিশ্চিত করা কিন্তু একটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রকে ওই দায়িত্বগুলি পালন করতে পারলো। রাষ্ট্র এখন অবশ্যই, প্রথম কথা হচ্ছে যে রাষ্ট্র অবশ্যই দায়িত্ব পালন করতে পারলো না। এখন রাষ্ট্র কি, আমরা অনেক সময় যখন রাষ্ট্র নিয়ে কথা বলি তখন
আম, এমন একটা অবস্থা হয়ে গেছে যে রাষ্ট্র বলতে আমরা ঠিক সরকারকে দায়ী করি, এরকম একটা ব্যবস্থা মানে অবস্থা। কিন্তু একটা রাষ্ট্র তো সবাই। যেমন ধরেন যে আদ্দিন হসপিটালের যে ঘটনা, সেই ঘটনার সাথে যারা যুক্ত, এখানে যাদের মেইনটেনেন্সের সাথে যারা যুক্ত, বা এখানে পরিদর্শনের সাথে যারা যুক্ত, তারা মানে তাদের ভূমিকা নিয়েও এখানে কথা হওয়া উচিত। অর্থাৎ আমরা যখন রাষ্ট্র নিয়ে কথা বলি এবং রাষ্ট্র বলতে কি বোঝায় মানে এই ব্যাপ্তিটা যখন আমরা বড় না করি, তখন যেটা হয় যে আমরা বরাবরই দেখি যে এক ধরনের নির্দিষ্ট কিছু জাস্ট গোষ্ঠী বা মানুষ, তাদের উপর আমরা দোষারোপ আহ, করি, এবং তাতে যেটা হয় তখন দায়টা সরে যায় ব্যক্তি যারা, প্রত্যেকটা ক্ষেত্রে সেই দায়টাও সরে যায়। অবশ্যই যারা মানে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যারা থাকেন, দায়িত্বে যারা থাকেন, তাদের এখানে সবচেয়ে বড় বেশি ভূমিকা। কিন্তু এই ভূমিকাটাকে আমরা দেখাতে গিয়ে, বড় করে দেখাতে গিয়ে, আমরা কি এমন কিছু করছি যে যাতে আমরা ব্যক্তির ভূমিকাও আমরা ছোট করে দেখছি কিনা, বা তাকেও এখান থেকে আসলে আমরা দায় মুক্তি দিচ্ছি কিনা। তো রাষ্ট্রের এখানে অবশ্যই ব্যর্থতা। এখন সেই ব্যর্থতা কার, প্রত্যেকটা ধাপে ধাপে এই ব্যর্থতাটা আমাদেরকে তুলে ধরতে হবে। যেমন যখন সড়ক দুর্ঘটনায় মারা যায় বা লঞ্চ দুর্ঘটনায় মারা যায়, এখন এর সাথে সম্পৃক্ত যেমন ধরেন সড়ক পরিবহন মন্ত্রণালয় এবং সেখানকার যারা কর্মকর্তা কর্মচারী আছে, দেখবেন যে তারাও আড্ডায় বা গল্পে বা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এইগুলো নিয়ে সমালোচনা করছে, রাষ্ট্রের দোষ চাপাচ্ছে। কিন্তু হয়তো ওই তাদের মধ্যেই একজন ছিলেন যিনি ওই লঞ্চের পরিদর্শক, কিংবা যিনি ওই বাসের ফিটনেস সার্টিফিকেট দিচ্ছেন। তো তিনি কি তার দায়িত্বটা পালন করছেন কিনা সেটাও আমাদের আলোচনায় নিয়ে আসা উচিত। পাশাপাশি যে হামের টিকার অভাবে যারা মারা গেল, এক্ষেত্রে সিদ্ধান্তটা ছিল আসলে রাষ্ট্রের উচ্চ পর্যায়ের। তো সেখানে আমাদের অবশ্যই সেই জায়গাটায় খুব স্পষ্ট করে বলতে হবে যে এই সিদ্ধান্তটা আসলে কার ছিল, দায়িত্বটা কার ছিল। যেমন এসি ম্যানেজমেন্টের অভাবে আদ দিনে যেটা ঘটনাটা ঘটেছে, সেটা হচ্ছে যে ওই ম্যানেজমেন্টের সাথে কারা সম্পৃক্ত ছিল। আবার আমার হামের টিকা আনার সিদ্ধান্ত কাদের হাতে ছিল, কিংবা আমার এই শিশু নিরাপত্তার সাথে যে আইনি দিকের বিষয়টা কাদের, পাশাপাশি যে সামাজিক দায়িত্বটা কাদের ছিল। অর্থাৎ আমরা যখন কথা বলি তখন ঢালাওভাবে যদি না বলে ঠিক এরকম স্পেসিফিক কোন প্রতিষ্ঠানের সাথে যুক্ত, সেই প্রতিষ্ঠানগুলোকেও যদি আমরা সাথে নিয়ে আসি, তাহলে আমার ধারণা এই ধরনের ঘটনার সংখ্যা আরো কমে আসবে। কারণ তখন ব্যক্তিও এক ধরনের দায় বোধ করবে। তা না হলে আমরা আমরা নিজেরাও এক ধরনের দায় মুক্তি নিয়ে নিই একটা রাষ্ট্র নামক একটা মানে অ্যাবস্ট্রাক্ট একটা ভিত্তিকে দায়ী করে। এর সাথে যারা যুক্ত, ঠিক বড় পর্যায় থেকে শুরু করে একদম বিভিন্ন লেভেলে যা দায়িত্ব পালন করেন বিভিন্ন পর্যায়ে, তাদেরকে আমরা দায় মুক্তি দিয়ে দিই অনেক সময়। তো সে বিষয়টাও আমাদেরকে বিবেচনা রাখতে হবে। আমরা একটু রাজনীতির প্রসঙ্গে আসি। আমরা দেখলাম দুদিন আগে আমাদের বিএনপি, যে ক্ষমতাসীন বিএনপি, তার যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে মানে গণতন্ত্রে বিশ্বাসী নয় এমন শক্তির উত্থান হয়েছে। এবং উনি এই কথাটা বলতে যে বলেছেন যে দীর্ঘ একটা যে আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তনটা এসেছে এবং যে গণতান্ত্রিক মানে সমাজ গঠনের যে একটা সুযোগ এসেছিল, সেটা নস্যাৎ করার জন্য একটা চক্র সুপরিকল্পিত ভাবে চক্রান্ত চালাচ্ছে। এই ধরনের কথা উনি বলেছেন। আপনার কি মনে হয়, আসলে কি বাংলাদেশে এই মুহূর্তে সেই ধরনের একটা প্রচেষ্টা আপনি লক্ষ্য করছেন? এইটা সবসময় ছিল গণতন্ত্রের, আহ, আমি বলবো যে গণতান্ত্রিক চর্চা ব্যাহত করার চেষ্টা, আমি বলবো যে সবসময় ছিল। এবং সেটা কখনো কখনো বেশি হয়েছে, কখনো কখনো একটা গোষ্ঠী দিয়ে হয়েছে, কখনো আরেকটা গোষ্ঠী দিয়ে হয়েছে। যেমন আমি কথা প্রসঙ্গে নিয়ে আসি যে ইদানিং আমি দেখছিলাম যে ব্রাহ্মণবাড়িয়ায় সম্ভবত একটা সিনেমা প্রদর্শনীকে কেন্দ্র করে সেখানে সিনেমা প্রদর্শনটি বন্ধ করা হয়েছে। এবং সেখানে তারা তারা মনে করছে যে এটা তাদের ধর্মীয় যে আচার আচরণ, সেটাকে বাধাগ্রস্ত করবে। তো
এই যে 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 একটা মনোভাব যে মানে একটা দেশে সবাই বসবাস করে, সেখানে সবাই যার যার মতো করে আহ, যে কোনো কিছু করতে পারে যেটা অন্যের জন্য ক্ষতিকর না। তো এই যে সেটাকে বাধাগ্রস্ত করা, সেটা তো এক ধরনের গণতান্ত্রিক চর্চার ব্যাহত, গণতান্ত্রিক চর্চাকে ব্যাহত করা আমি বলবো। এবং যেমন এটা যদি তাদের এই বাধা দান প্রক্রিয়া যদি সীমাবদ্ধ থাকতো এখানে, যে ঠিক আছে তারা তাদের মতামত জানাচ্ছে, তারা তাদের জাস্ট তাদের তাদের কনসার্নটা তারা জানাচ্ছে যে এখন যেমন ঈদের সময় এবং কোরবানির আগে পরে কিছু রিচুয়াল থাকে, এখন যদি সিনেমা দেখানো হয় তাহলে আমাদের সেই রিচুয়াল ব্যাহত হবে। যদি তারা এই আলোচনায় বা এই বক্তব্য দেওয়ার মধ্যে তারা সীমাবদ্ধ থাকতো, তাহলে আমরা ধরে নিতাম যে ওকে, তারা অন্যের যে চাওয়াটা সেটাকেও তারা সম্মান জানাচ্ছে, পাশাপাশি তাদের যে মনোভাব সেটাও তারা প্রকাশ করছে, তাদের কনসার্নটাও তারা প্রকাশ করছে। কিন্তু তারা যেটা করছে, তারা জোরপূর্বক মানে নিজেদের একটা বিশ্বাসের জায়গা থেকে তারা অন্যেরা কি ভাবছে, অন্যেরা কিভাবে তাদের যে সামাজিক সাংস্কৃতিক আন্দোলন পরিচালনা করছে সেটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তো এটা হচ্ছে যে গণতন্ত্রের অন্তরায়। যেমন তারা যদি মতামত দেওয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকতো, তারা তাদের কনসার্নটা জানাতো, এটা আরেকটা বড় একটা সুন্দর গণতান্ত্রিক গণতান্ত্রিক আমি বলবো যে প্রক্রিয়া অংশ হতে পারতো। যে একটা দেশের যে তারা একটা ধর্মীয় বিশ্বাসী মানুষ, তারা কোরবানির আশপাশে এই বিষয়টি প্রদর্শন মনে করেছে তাদের জন্য এটা বাধাগ্রস্ত, এখানে হলে এটা একটা গণতান্ত্রিক চর্চার একটা সুন্দর দৃষ্টান্ত হতে পারতো। কিন্তু তারা জোরপূর্বক অন্যকে ঠেকানোর চেষ্টা করছে, অর্থাৎ এখানেই গণতন্ত্র ব্যাহত হচ্ছে। এবং আমরা দেখছি যে যখনই গণতন্ত্র ব্যাহত হচ্ছে, অর্থাৎ অন্যের মতামত, অন্যের যে আকাঙ্ক্ষা সেটা প্রকাশটাকে বাধাগ্রস্ত করা হচ্ছে এবং একটা নির্দিষ্ট চাওয়াকে চাপিয়ে দেওয়া হচ্ছে, তখনই সেটা আসলে গণতন্ত্রকে ঝুঁকির মুখে ফেলে দেয়। আর এই চেষ্টা আসলে আমরা বিভিন্ন সময় দেখেছি। অর্থাৎ শুধুমাত্র যে রাজনৈতিক মত দমন তাই নয়, আমরা যে কোনো বিষয়ে, সামাজিক বিষয়েও যখন আমরা কোনো আহ, বক্তব্য দিই বা একটা মতামত তৈরি করি বা জনসংযোগ তৈরি করি, আমরা দেখি যে অন্যের মতামত বা অন্যের বক্তব্যকে আমরা সম্মান না করি, আমরা যে কোনো একটা মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করি এবং সেটাকেই প্রতিষ্ঠিত করার চেষ্টা করি জোরপূর্বক। আহ, সেটাই তখন গণতন্ত্রের জন্য হুমকি হয়ে যায় এবং আমরা তখনই বলি যে সমাজে আসলে উগ্রবাদের উত্থান ঘটছে বা ঘটেছে। আমি আমার বিভিন্ন সময়ের গবেষণাগুলোতে এটা দেখিয়েছি যে আসলে এই উগ্রবাদের উত্থান প্রত্যেকটা গোষ্ঠীর মধ্যেই ঘটেছে। এটা যে এখন হয়তো এই বনলতা এক্সপ্রেসকে কেন্দ্র করে আমরা মনে করছি যে একটা ধর্মীয় গোষ্ঠীর মধ্যে এটা তৈরি হয়েছে, কিন্তু এই উগ্রবাদী চেতনা আমি দেখেছি যে প্রায় বাংলাদেশে অবস্থানরত প্রত্যেকটা মতাদর্শের মানুষের মধ্যে এসেছে। কারণ প্রত্যেকেই চেয়েছে যে শুধুমাত্র তাদের যে অবস্থা বা তারা যেটাকে মনে করছে সেটাকেই প্রতিষ্ঠিত করার জন্য। এবং এই এই প্রত্যেকের এই মনোভাব এবং এই অবস্থানের কারণে আসলে প্রত্যেকেই উগ্রবাদী হয়ে উঠেছে। এবং যখন এখন এই প্রত্যেকেই যেহেতু উগ্রবাদী হয়েছে বিভিন্ন গোষ্ঠী, এবং যখন যে গোষ্ঠী ক্ষমতার কাছাকাছি থেকেছে বা সুযোগ পেয়েছে, তখন তারা আরো বেশি উগ্রবাদী হয়ে উঠেছে এবং তাদের সেই উগ্রবাদের প্রকাশটা আমরা ঘটতে দেখেছি। এই মুহূর্তে কোনো কারণে গত 24-এর আন্দোলনের পরে হয়তো এই ধর্মীয় গোষ্ঠীটির ক্ষমতার কাছাকাছি যাওয়ার কারণে এখন তাদের সেই প্রকাশটা আরো বেশি ঘটেছে। কিন্তু আবার এর আগেও আমরা আবার দেখি যে বিভিন্ন সময় তাদের যে স্বাভাবিক কিছু বিষয়ও তারা যখন প্রকাশ করেছে সেটাও আবার দমনের চেষ্টা আমরা দেখেছি। তো আমি যখন উগ্রবাদ বলবো বা এক ধরনের উগ্রবাদের উত্থান ঘটেছে, সেটা সামগ্রিকভাবে আমি আসলে দেখবো যে আমার আমার দেশে যদি এই মুহূর্তে 10টি মতবাদ থাকে এবং 10 ধরনের চিন্তা ভাবনা থাকে, আমি বলবো সেই 10টি মতবাদের মধ্যে এক ধরনের উগ্রবাদ তৈরি হচ্ছে। অর্থাৎ প্রত্যেকেই, আর এটা হচ্ছে কেন, কারণ ওই সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ না থাকার কারণে। কারণ প্রত্যেকেই মনে করছে যে আমি যে বক্তব্যটা দিব, আমার যে মতামত দিব, সেটা আসলে গ্রহণযোগ্য হবে না, এটা ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তখন তারা সেটাকে যে কোনোভাবে সেটাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। কিন্তু যদি ওই গণতান্ত্রিক পরিবেশটা থাকতো এবং সেই চর্চাটা থাকতো, তাহলে কিন্তু কেউ আর সেই উগ্রবাদের দিকে না যেয়ে অন্যকে থামিয়ে না দেওয়ার চেষ্টা চেষ্টা করে বা তারা বরং অন্যকে থামিয়ে না দিয়ে তারা চেষ্টা করতো, ঠিক আছে আমি যেরকম আমার বক্তব্য উত্থাপন করছি, আমার মতামত তুলে ধরছি, আমি অন্যেরটাও শুনি। তখন সেটা আবার আমাদের যে গণতান্ত্রিক যে পরবর্তী যে ধাপগুলো, সেই ধাপের মধ্য দিয়ে কিন্তু আমাদের গণতন্ত্র রক্ষা হতো। তো সেই জায়গা এই যে থেকে গণতান্ত্রিক ধারাটা আপনি বললেন, জি। এটাকে গণতান্ত্রিক এই ধারাটাকে সমুন্নত রাখাটা অথবা এটা আপনার সমাজে এটা থাকবে গণতান্ত্রিক একটা প্রক্রিয়া,
এটা কি সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না? এটা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। এখন ধরেন আপনি দেখেন যে সরকার বলতেই আমরা কিন্তু এক ধরনের মানে রাজনৈতিক দল আহ, এবং সরকার, মানে মানে আপনি দেখেন যে আমি যখন সরকার বলি বা আমি যখন এই রাষ্ট্র বলি, আমাদের কেন যেন এক ধরনের এই মানে রাজনৈতিক আলোচনা এবং আমাদের দেশের ইতিহাস তো আসলে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে হয়েছে এবং অনেকগুলো আন্দোলন হয়েছে, যার কারণে আমরা রাষ্ট্র সরকার বলতে আসলে এক কিছু ওই রাজনৈতিক দল, নির্দিষ্ট গোষ্ঠী, নির্দিষ্ট মানুষ, প্রতিষ্ঠানকে আমরা ধরে নিচ্ছি। তাতে করে হচ্ছে কি যে এর রদবদল হয়ে যাচ্ছে, একের পর এক রদবদল হচ্ছে। আমরা বিভিন্ন আন্দোলন দেখছি, সরকারের পর সরকার আসছে, প্রতিষ্ঠানের প্রধানের পর প্রধান পরিবর্তিত হচ্ছে, কিন্তু যেটা হচ্ছে যে পরিবর্তনটা হচ্ছে না। কেননা আমাদের যেহেতু দৃষ্টি ওই একটা জায়গায় নিবন্ধ করে রাখছি যে রাজনৈতিক দল এবং সরকার, কিন্তু আমাদের আমি যে এটা আমি একদম আপনাকে আমি আপনাকে এই 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 জায়গায় আমি আরেকটু আপনি স্পষ্ট করার চেষ্টা করি। আমি যেটা বলতে চাইছি, দেখুন, আমি খালি পলিটিক্স কিন্তু বলছি না। এই যে আপনি সামাজিক যে একটা একগুঁয়েমিপনা, সামাজিক সিদ্ধান্তের ক্ষেত্রে আমি যা বলেছি এটাই ঠিক, অন্য কেউ একটা ঠিক না, এই যে একটা প্রবণতা, যে কারণে এই বিরোধগুলি হচ্ছে। এই আমরা ব্রাহ্মণবাড়িয়ার কথা যখন বললাম, আপনি একটা কথা ভাবুন তো, ব্রাহ্মণবাড়িয়া এই যে একটা বিরোধ তৈরি হয়েছে, ওখানকার স্থানীয় এমপি উনি এই মুভির পক্ষে কথা বলার কারণে একজন দেখলাম এক হুজুর ফতোয়া দিলেন যে রুবিন ফারহানার সঙ্গে যারা ওখানে দাঁড়িয়েছিলেন তারা সবাই কাফের হয়ে গেছেন এবং তাদের নাকি বউ তালাক হয়ে গেছে, এই কথা বললো। কিন্তু আমার প্রশ্নটা হলো, এই যে মুভিটা হয়েছে, এই যে প্রেক্ষিতে এই যে সব বিরোধটা, এই সময় কি সরকারের এখানে কোনো ভূমিকা রাখার প্রয়োজন ছিল কিনা? সরকার তো বলতে পারতো যে এই মুভিটাকে আমরাই তো সেন্সর সার্টিফিকেট দিয়েছি, এই মুভিটা দেশের আরো অনেক জায়গায় চলছে। তো ব্রাহ্মণবাড়িয়া কি এই দেশের বাইরের কোনো একটা অঞ্চল যে ওখানে এই মুভিটা চলতে পারবে না? কেন? সরকারের কি এখানে ভূমিকা রাখার কোনো অবস্থান আছে কিনা, সুযোগ আছে কিনা? না, সরকার ভূমিকা রেখেছে। সরকার যে ভূমিকা রেখেছে, সরকার তো নেতিবাচক ভূমিকা রেখেছে। যেমন এখানে সরকার যদি কোনো ভূমিকাও পালন না করতো, যেমন বরং সরকারের উদ্যোগে বলা হয়েছে এটা যেন প্রচার না করা হয়, যেমন সরকার যদি এই কাজটিও না করতো, তাহলেও কিন্তু সরকার ওকে, যেহেতু এটা আসলে আয়োজনটা আমি যতটুকু জেনেছি যে সরকারিভাবেও আয়োজন করা হয়নি, সুতরাং এখানে সরকার বরং বলতে পারতো যে না আমরা এটা জানি না, সুতরাং কিন্তু কেউ যদি আয়োজন করে সেটা তারা করতে পারে, কারণ এটা যেহেতু নিষিদ্ধ ছবি না, এটা যেহেতু অনুমোদন পেয়েছে। কিন্তু সরকার যে নেতিবাচক ভূমিকাটা পালন করেছে, সরকার বরং আরো না করে দিয়েছে যে না এটা যেন প্রচার করা না হয়। এবং পরবর্তীতে সম্ভবত স্কুলের প্রধান শিক্ষক তো না করেছেই, এবং বলেছে যে না তাদের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি, হয়তো জানি না, স্থানীয় মানুষজনের চাপে পড়ে বা যে কোনো কারণেই হোক। তো সরকারের তো আপনি যে ভূমিকার কথা বলেছেন, আপনি পজিটিভ ভূমিকার কথা বলেছেন। সরকার এখানে ভূমিকা পালন করেছে, বরং নেতিবাচক ভূমিকা পালন করেছে, সেটাকে আরো প্রচার করতে না দিয়ে। এখন সরকার বরং ইতিবাচক ভূমিকা পালন করতে পারতো এই অর্থে যে যেহেতু এটা প্রচারের ব্যবস্থা করা হয়েছে, এখানে যাতে কোনো সংঘাত না হয় তারা সেই নিরাপত্তার ব্যবস্থা করতে পারতো। এখন বিভিন্ন কারণে হয়তো সরকার এই মুহূর্তে এই সংঘাতটা এড়াতে চেয়েছে, কিন্তু যে বক্তব্য দিয়েছে এটা বন্ধ করার ব্যাপারে, সেটা আমার কাছে মনে হয় বরং সেই বক্তব্যটা স্পষ্ট করতে পারতো যে এটা নিষিদ্ধ ছবি না, এবং এটা দেখানোটাই এটা ইয়ে ছিল। বরং এখানে যারা দেখাতে বাধা দিয়েছে বা নিষেধ করেছে তারা আসলে এক ধরনের রাষ্ট্র বিরোধী, গণতন্ত্র বিরোধী একটা অবস্থান নিয়েছে। কেউ তাদেরকে বরং সাবধান করে দিতে পারতো, এবং সংঘাতের আশঙ্কায় তো অনেক সময় সরকার অনেক কিছু করে, সেটা শুধুমাত্র সংঘাতের আশঙ্কা সে আপাতত বন্ধ করতে পারতো, কিন্তু এটাকে পরবর্তীতে আরো প্রস্তুতি নিয়ে সে এটা আয়োজন করতে পারতো। সুতরাং সরকার পজিটিভ কোনো বা ইতিবাচক কোনো ভূমিকা তো নেয়নি, বরং আরো নেতিবাচক ভূমিকা নিয়েছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর হেলাল হোসেন ঢালী। প্রিয় দর্শক, আপনারা শুনলেন ডক্টর হেলাল হোসেন ঢালির বিশ্লেষণ। উনি এদেশেরই নাগরিক, এখন শিক্ষকতা করছেন কানাডাতে। কিন্তু আমাদের দেশের যে সামাজিক যে অবস্থান, সামাজিক যে পরিস্থিতি, মানুষের যে মনোভাব, অন্যের উপর নিজের চিন্তাকে চাপিয়ে দেওয়ার যে এক ধরনের গোয়ার্তুমি, অথবা অন্যের চিন্তাকে বাতিল করে দেওয়ার মতো যে একটা চিন্তা, এগুলো আসলে সমাজকে কতটুকু প্রগতিশীল, কতটুকু সামনের দিকে নিয়ে যায়, এটা নিয়ে কিন্তু সন্দেহ আছে। এই সন্দেহটাই উনি প্রকাশ করলেন। কিন্তু আমরা আসলে কি চাই?
আমরা কি চাই যে সরকার সবকিছুকে মানে এড়িয়ে যাবে, এড়িয়ে যে নিজের দায় এড়াবে? এভাবে কি দায় এড়ানো যায়? যে রাজনৈতিক অস্থিরতার কথা, যে রাজনৈতিক আশঙ্কার কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, রাজনীতি তো সমাজ থেকে আসে, সামাজিক চিন্তা ভাবনার প্রভাবে কিন্তু রাজনীতিতে পড়ে। আমরা কিন্তু সেটা আজকে থেকে সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে, আমরা কিন্তু এখানেও সেই একই প্রবণতা দেখছি যে কোন রাজনৈতিক চিন্তাকে বাতিল করে দিতে হবে, বাতিল করে দেওয়া উচিত, এটা নিয়ে আলোচনা হচ্ছে। এই আলোচনাগুলি জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত। আমরা এই সমস্ত আলোচনাগুলি জারি রাখবো। সামাজিক দর্শক, আপনারা কি লক্ষ্য করেছেন যে গত প্রায় 1 মাসের অধিক সময় হয়ে গেল, লাস্ট 30 days, জামাত কেমন যেন স্তব্ধ হয়ে গেছে, খামোশ হয়ে গেছে। এখানে স্তব্ধ শব্দের পরিবর্তে খামোশ খামোশ শব্দটা আমি ব্যবহার করছি দুটো কারণে। প্রথম কারণ হলো যে চুপ হয়ে যাওয়া, খামোশ, থামো, মানে ধমক দিয়ে আপনি কাউকে থামিয়ে দিলেন। তাহলে জামাতকে কি আসলে কেউ ধমক দিয়েছে যে তোমরা আর বাড়াবাড়ি করো না, যা করেছ সেগুলো জনসম্মুখে প্রকাশ করে দেয়া হবে? পুলিশ হত্যাকাণ্ড, অস্ত্র লুট এবং জুলাই আগস্ট বিপ্লবের সময় যে সকল হত্যাকাণ্ড ঘটেছে, অমীমাংসিত হত্যাকাণ্ড, তার সঙ্গে সঙ্গে যে সকল অর্থনৈতিক কেলেঙ্কারি ঘটেছে, চাঁদাবাজি ঘটেছে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে সকল টাকা গ্রহণ করা হয়েছে, সেগুলো এখন সরকারি গোয়েন্দাদের হাতে চলে গেছে। এর সঙ্গে সঙ্গে শুরু হয়েছে হাদি হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর বিষয়ে কথাবার্তা। তো এই কারণে জামাতকে কি কেউ ধমক দিল কিনা যে খামোশ, চুপ থাকো? অথবা যেটা আছে যে পরিবেশ এবং পরিস্থিতির কারণে একটা ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতি যখন আপনি দেখবেন, কোনো শব্দ করতে হবে না, কাউকে কোনো কিছু বলতে হবে না, শুধুমাত্র যেটা হবে যে কেউ আপনাকে বলছে কোনো কিছু, কেউ আপনাকে কোনো কিছু বলছে, তো তার প্রেক্ষিতে কি হলো, বা আপনি দেখছেন কোনো কিছু, তার প্রেক্ষিতে আপনি অটোমেটিক যেটা হচ্ছে চুপ হয়ে গেলেন। এটাকে বলা হয় খামোশ। সেক্ষেত্রে জামাত যে জিনিসগুলো দেখছে, শাহাবুদ্দিন চুপ্পু আছেন, আওয়ামী লীগ ফিরে আসি ভাব করছে, সীমান্তে পুশিনের জন্য ভারত রীতিমতো রণ উন্মোদনা শুরু করে ফেলেছে, মায়ানমার সীমান্তে যুদ্ধ চলছে, তুমুল যুদ্ধ, এবং সেই যুদ্ধ আরাকান আর্মির সঙ্গে এবং পাকিস্তানের মায়ানমারের জান্তা সরকারের সঙ্গে। এবং যিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন, অতি সম্প্রতি তিনি সেখানে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, এবং সেখানে চীনের যে কর্তৃত্ব এটি বৃদ্ধি পেয়েছে। ফলে রোহিঙ্গাদেরকে কেন্দ্র করে, আরাকান আর্মিকে কেন্দ্র করে, রোহিঙ্গাদের মধ্যে যে কয়েকটি সশস্ত্র গ্রুপ রয়েছে, আরসা, এদের সঙ্গে যদি জামাতের কোনো সম্পর্ক থাকে, সেই জিনিসগুলো উল্টে গেল, আলটিমেটলি উল্টে গেছে। আর যদি সেই কেন্দ্রীয় সরকার, মায়ানমারের কেন্দ্রীয় সরকার, তারা আরও সুসংহত হয়ে যায়, সঙ্গত কারণে এই রোহিঙ্গা ইস্যু, আরাকানের যে ইস্যুটি, এটি আওয়ামী লীগের পক্ষে চলে যাবে। এবং বর্তমান সরকার এবং জামাতের, বর্তমান সরকারের জন্য এটা বুমেরাং, আর জামাতের জন্য এটি রীতিমতো অশনি সংকেত হিসেবে দেখা দিবে। কাজেই পরিস্থিতি মূল্যায়নের জন্য বুদ্ধিমানের কাজ হলো চুপ থাকা, দেখি কি হয়, ভারত আসলে শেষ পর্যন্ত কি করে। এর মধ্যে আওয়ামী লীগ মিছিল করছে, ছাত্রলীগ মিছিল করছে, অনেক জায়গাতে অফিস চালু করেছে, তারা ঘোরাফেরা করছে, শেখ হাসিনা আসতে চাচ্ছে, নেতাকর্মীরা দলে দলে এসে আইনের কাছে আত্মসমর্পণ করে জেলে ঢুকতে চাচ্ছে, বড় বড় নেতারা, মন্ত্রী, এমপিরা। এখন আপনি কি করবেন বলেন তো? এয়ারপোর্টে এসে যদি আওয়ামী লীগের অন্ততপক্ষে 200-300 সংসদ সদস্য
সাবেক সংসদ সদস্য, বর্তমান সংসদ সদস্য, যারা আলটিমেটলি 17 বছর বাংলাদেশে ভিআইপি ছিলেন। এরকম লোকদেরকে আপনি একত্রে 300 লোক আপনার একই সঙ্গে ঢাকা ইমিগ্রেশনে এসে উপস্থিত হলো। এখন আপনি কি সেখান থেকে তাদের উপর মব করবেন, নাকি তাদেরকে গ্রেপ্তার করতে হবে বিমানবন্দর থেকে, নাকি তাদেরকে ছেড়ে দেবেন? যেহেতু মামলা আছে, তারা এসে ইমিগ্রেশন পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন। ফলে বিমানবন্দর থেকে বা ধরুন ভারত থেকে যারা আসে, তারা বেনাপোল এসে তারা বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করলো, বিএসএফ বিজিবির কাছে তাদেরকে হস্তান্তর করলো যে আমাদের বাংলাদেশে মামলা আছে, সেখানে নিয়ে যান। এখন আপনি যখন বিজিবির অধীনে থাকবেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, এরা সবাই ধরেন চলে আসলে, আপনি তাদেরকে কি করবেন? ক্রস ফায়ারে দিবেন, নাকি তাদেরকে জেলখানাতে ঢুকাবেন? 3 দিন, 4 দিন, 5 দিন সেখানে জেলখানায় থেকে তারা গান গাবে, পরিকল্পনা করবে, শরীর চর্চা করবে, বিদ্যা বুদ্ধি করবে, এবং জেলখানাতে আপনি এখন বাংলাদেশের জেলের যে পরিস্থিতি, আপনার টাকা থাকলে জেলখানার ভিতরে আপনি সব কিছু করতে পারেন, এমনকি সেখানে আপনি মানে অনেক কিছু করতে পারেন, অসম্ভব কিছু করতে পারেন। এনিওয়ে, আওয়ামী লীগের লোকজন যদি দেশের মধ্যে জেলখানার মধ্যে থাকে, তাহলে নেতাকর্মী যারা আছে তারা দেখতে যাবেন, কথা বলবেন, এবং আজকে তারা যে নৈতিক অবস্থার মধ্যে পড়েছেন, অনৈতিক একটা প্রেশার তাদের উপর আছে, এই প্রেশারটা থাকবে না। তো এই জন্য জামাত পরিস্থিতির কারণে খামোশ হয়ে আছেন। দেখে কি হয়। থার্ডলি যেটা হতে পারে খামোশ, সেটা হলো যে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমরা খুব মাইন্ড করেছি, রাগ করেছি, অভিমান করেছি, অভিমান করে আমরা চুপ হয়ে আছি। আমরা শুধু সরকার একটা সময় দিতে চাচ্ছি যে আমাদের সঙ্গে যে সকল কথাবার্তা হয়েছে সেগুলো আপনারা বাস্তবায়ন করুন, ইসলামী ব্যাংক নিয়ে খেলাধুলা বন্ধ করুন, সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করুন, জাতীয় সরকার গঠন করুন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন করুন, তারপর সংবিধান সংশোধন করুন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি পদে বসান, আর না হলে জামাতের আমির শফিকুর রহমানকে ডেপুটি প্রধানমন্ত্রী করেন। আমরা দেখতেছি, তারপরে আমরা সিদ্ধান্ত নেব। এর ফলে কি হলো, গত 1 মাস ধরে মানে কথাশিল্পী হিসাবে যিনি বেশ জনপ্রিয় হয়েছেন, তিনি হলেন জামাত সভাপতি ডক্টর শফিকুর রহমান। সুন্দর করে কথা বলেন। তারপর জামাতের আমির মিয়া গোলাম পারওয়ার, তিনিও অসাধারণ কথা বলেন। তারপর হামিদুর রহমান আজাদ, সেলিম উদ্দিন, ডক্টর মাসুদ, যিনি এখন মাননীয় সংসদ সদস্য, তিনি আছেন। এর বাইরে সেই দলের মধ্যে আরও যে সকল, ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের আছেন, এটিএম আজহার আছেন, ওনারা সবাই কিন্তু খুব ভালো ভালো কথা বলতে পারেন, মাইল্ডলি, প্রফেশনালি এবং লজিক্যালি কথাগুলো তারা বলতে পারেন। আবার দলের মধ্যে অনেকে আছেন যারা মানুষকে উত্তেজিত করতে পারেন। তাদের বিরাট একটা ওয়াজিন গ্রুপ আছেন, যারা ওয়াজ করেন, ওয়াজের ময়দানে তারা বক্তব্য দিলে, সুরে টান দিলে লক্ষ লক্ষ মানুষ হাসবে, কাঁদবে, মানে তারা যেভাবে বলবেন সেইভাবে। এরকম অন্তত কয়েকশো ইনফ্লুয়েন্সিয়াল জামাতের বক্তা আছেন সারা বাংলাদেশে। আর মিজানুর রহমান আজহারি তো আছেনই, আহমদুল্লাহ এবং মিজানুর রহমান আজহারি, যারা জামাতের তৈরি সুপারস্টার, নট সুপারস্টার, বাংলাদেশের এই বক্তৃতার জগতে অনেকটা মেগা স্টার। এক আজহারি যদি একদিকে দাঁড়ায়, 100 আব্বাসী যত চিৎকার চেঁচামেচি তিনি করুন না কেন, জাস্ট আজহারি একটা মঞ্চে বসে থাকবেন, কোনো কথা বলবেন না। আর 100 আব্বাসী, এনায়েতুল্লাহ আব্বাসী অন্যদিকে তার পাশে আর একটা সমাবেশে ওয়াজ করতে থাকবেন, মাহফিল করতে থাকবেন। দেখবেন শুধুমাত্র আজহারির যে ওয়াজের ময়দান, সেই ওয়াজের ময়দানে লক্ষ লক্ষ মানুষ, তারা কোনো কিছু শুনবে না, শুধু বসে বসে আজহারিকে দেখবে। তাদের একজন মুফতি ইব্রাহিম কাজী ইব্রাহিম আছে, তাদের একজন আহমদুল্লাহ আছে। তো যারা
হাদিস এবং কোরআন এই সংক্রান্ত বিভিন্ন মাসলা এবং মাসাইল, মানে তারা যেভাবে উত্তর করেন, যেভাবে তাদের কাছে প্রশ্ন করা হয়, এই প্রশ্নগুলো শোনার জন্য মানুষ বসে থাকে। আচ্ছা, আপনার বীর্য কতটুকু বের হবে, কতটুকু বের হলে আপনার কি হবে? আপনি কি দাসীর সাথে সঙ্গম করতে পারবেন? বিয়ে ছাড়া আপনি কোন রমণীর সাথে আর কি করতে পারবেন? এই সমস্ত যে খুব সুরসুরি মার্কা যে সকল প্রশ্ন, খোলামেলা আলোচনা হয় এবং তারা সেগুলোর উত্তর দেয়। এভাবে অনেক জামাতি বক্তা আছেন যারা মোহবিষ্ট করে রাখতে পারেন, তারাও কিন্তু এই সময়টাতে একেবারে চুপচাপ আছেন। তো কাজেই এই যে জামাতের খামোশ হয়ে যাওয়া যে কারণগুলো বললাম, সেই কারণের বাইরে আরও যে কারণগুলো আছে, সেটা হলো এই সময়টিতে এনসিপির যে মুভমেন্ট, এটি বেশ আশ্চর্যজনক। তারা জামাতকে পিছনে ফেলে, জামাতকে যাকে বলে রিজার্ভ ফোর্স হিসাবে, জামাতকে রেখে মূলত পদাধিক বাহিনী হিসাবে বা তীরন্দাজ হিসাবে এনসিপির সামনে এগিয়ে আসছে। এবং তারা আবার সুসংগঠিত হয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, তারা সারা দেশ চষে বেড়াচ্ছেন। ঢাকা শহরে একটার পর একটা কমিটি করছেন, বক্তৃতা দিচ্ছেন, বিবৃতি দিচ্ছেন। এখানে সার্জিস, হাসনাত আবদুল্লাহ, মাহফুজ, অন্যান্য যারা আছেন, সবাই যার যার আপন কর্মে তারা ব্যস্ত। নির্বাচনের আগে তারা যেভাবে একটা ইসলামিক ঐক্য তারা করার চেষ্টা করেছিলেন, সেটা ভেঙে গেছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যে পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে ইসলামী যে সকল গ্রুপগুলো রয়েছে, তারা জামাতকে ছেড়ে দিয়ে কেউ সরকারের সঙ্গে যুক্ত হয়েছেন, এইরকম কোনো নজির আমরা দেখিনি। যেমন চরমনায়ের পীর সাহেব, তিনি মেজো পীর, যিনি বড় পীর একটু মাইল্ড, মেজো পীর বেশ গরম। তিনি তারেক রহমান সাহেবকে একেবারে চাঁদাবাজ, চাঁদা পড়ে পল্টনে, চাঁদা যায় লন্ডনে, মিলিটারি মাজা ভাঙ্গে দিছে পিটাইয়া, এমনি দিছে, অকাম কুকাম করছে, এই জন্য তো দিয়েছে। তো এই সকল কথাবার্তা বলার পরেও তারেক রহমান সাহেব তাকে একই মঞ্চে উঠিয়ে সম্মান দেখিয়েছেন, কিন্তু এতে কোনো লাভ হয়নি, বরং রাজনীতির ময়দানে তারা এই যে তারেক রহমান সাহেব তাদেরকে ডাকছেন, কাছাকাছি যখন দেখলেন, তখন মেজর পীর সাহেব বা জামাতে যারা নেতৃবৃন্দ, তারা বুঝে গেছেন যে আসলে তারেক রহমান সাহেবের আসলে কতটা ব্যক্তিত্ব রয়েছে, কতটা ওয়েট রয়েছে, এবং তিনি আসলে কিভাবে রাজনৈতিক দলগুলোকে হ্যান্ডেল করবেন, তার পার্সোনালিটি কোন পর্যায়ের, এই জিনিসগুলো কিন্তু বুঝে গেছে, আন্দাজ বুঝে গেছে। এবং সেই অনুযায়ী কিন্তু তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তারা এই সরকারের সঙ্গে কোনো কমিউনিকেশন করবে না এবং তারা সরকার বিরোধী অবস্থানে থাকবে। অন্যদিকে মাঠের মধ্যে যে শব্দ, এই সরকার বেশি দিন টিকবে না, জনগণ বলছে, অহরহ জনগণ কিন্তু বলছে। আর এখন তো এই ইউটিউব সাংবাদিকতাটা এত বেশি শক্তিশালী, যেটা সংসদে হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে প্রায় অনেক বক্তা এবং জয়নাল আবেদিন ফারুকের মতো প্রাজ্ঞ রাজনীতিবিদ, তারাও এদের যন্ত্রণায় অতিষ্ঠ যে ম্যাট্রিক পাস করেনি, কিন্তু একটা ইউটিউব চ্যানেল চালায়, হাতে একটা মাইক নিয়ে সাংবাদিক হয়ে গেছে। এদের যন্ত্রণায় মানুষ টিকতে পারছে না। তারা তাদের পার্সোনাল লাইফ নষ্ট করে দিচ্ছে, রাজনৈতিক জীবন নষ্ট করে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি নানা রকম যে ঘটনাগুলো এখন ঘটছে, তার প্রেক্ষিতে সরকারের যে ধারাবাহিকতা, স্ট্যাবিলিটি, এটা নিয়ে স্থির হওয়া বা এটার উপর যাকে বলা হয় ইমানে কিন্তু ঠিক রাখা খুব কঠিন একটা বিষয়। এমনকি বিএনপির জন্য, বিএনপির যারা লোকজন, তারাও যে খুব আবেগে আছে বা আবেশে আছে, নট লাইক দ্যাট। সবার মধ্যে একটা চিন্তা কাজ করছে, মানে আতঙ্ক কাজ করছে। তো এই সব মিলিয়ে জামাত একটা পরিবর্তিত পরিস্থিতিতে নতুনভাবে তাদের তৎপরতা শুরু করার জন্য যদি আগের জমানার মতো গুপ্ত কাজ শুরু করে, গুপ্ত তৎপরতা শুরু করে, সেটা যেভাবেই হোক, দাওয়াতি কার্যক্রম হোক, রাজনৈতিক কার্যক্রম হোক, লড়াই সংগ্রাম হোক, এমনকি জামাতের যারা লোকজন, এনসিপির যারা লোকজন, যেটা আওয়ামী লীগের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করার যে প্রস্তুতি তাদের ছিল, সেটা থেকে যে তারা বের হয়ে আসে, তারা যে অস্ত্র সমর্পণ করেছে, এরকম ঘটনা তো ঘটেনি। কাজী তাদের যে খামোশ হয়ে যাওয়া, এই খামোশ হয়ে যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে রাজনীতির ময়দানে। মহান আল্লাহ আমাদের সবাই। রাষ্ট্রপতি পদ নিয়ে বেশ
ঝামেলায় পড়েছে বর্তমান বিএনপি সরকার। একটি ত্রিমুখী লড়াই, একটি ত্রিভুজ সংকট, যা কিনা সরকারের অস্তিত্ব নিয়ে টান দিতে পারে। সংকটগুলো আগে বলে নেই। প্রথম সংকট হলো, আমরা সবাই জানি বা আন্দাজ করি, বিএনপি সরকারের সঙ্গে সরকার গঠনের আগে যে লন্ডন বৈঠক হয়েছিল, সেখানে নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি সমঝোতা হয়েছিল এবং সেই সমঝোতা জামাত এবং এনসিপি তারা এতে রাজি হয়েছিল। মূলত বিএনপির সঙ্গে সমঝোতা করাটা জামাত এবং এনসিপি প্রাথমিকভাবে মেনে নিতে চায়নি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অনেকটা ঝুঁকি নিয়ে হয়তো বিএনপি এবং জামাতকে রাজি করিয়েছিলেন। এই কারণে কি হলো, লন্ডন থেকে যখন তিনি ফিরে এলেন, সঙ্গে সঙ্গে এনসিপি এবং জামাত এটাকে রিভোল্ট করলো যে একটি দলের প্রধানের সঙ্গে একেবারে লন্ডনে গিয়ে দেখা করতে হবে কেন, ইত্যাদি ইত্যাদি নানা রকম বিষয়। কিন্তু পরবর্তীতে সামহাও তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্বাস করেছেন, বিশ্বাস করতে বাধ্য হয়েছেন, অথবা তাকে নির্ভর করেছেন, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে স্বভাবস্বরূপ মার্কেটিং যে ক্যাপাবিলিটি, সেই মার্কেটিং ক্যাপাবিলিটি দ্বারা এই দুটো রাজনৈতিক দলকে তিনি ঠান্ডা করতে সমর্থ হয়েছেন। তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জনাব তারেক রহমানের যে বৈঠক, সেই বৈঠকে কি কি আলোচনা হতে পারে? এক নম্বর আলোচনা যে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগ দেওয়া হবে, হতে পারে এটা। এখন একটি অলংকারিক যে রাষ্ট্রপতির পদ, এই পদে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো অবস্থাতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। অনেকটা পাকিস্তানের যে রাষ্ট্রপতির পদ রয়েছে, ঠিক এইরকম একটা কাছাকাছি যদি তাকে ক্ষমতা দেওয়া হয় এবং সেইভাবে তার সঙ্গে, অর্থাৎ তারেক রহমান সাহেবের সঙ্গে তার একটা সমঝোতা হতে পারে। দুই নম্বর হলো যে তারেক রহমান সাহেবের যে সরকার, সেই সরকার একটা জাতীয় সরকার হতে পারে এবং সেই সরকারে ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা বিশ্বস্ত লোকজন রয়েছেন, সেই বিশ্বস্ত লোকজন তাদেরকে প্রোভাইড করতে হবে। তো সেক্ষেত্রে তার কিচেন ক্যাবিনেটের যারা লোকজন ছিলেন, বিশেষ করে ধরেন লামিয়া মোর্শেদ, তারপর আদিলুর রহমান শুভ্র, এই যে এখন যিনি আছেন খলিলুর রহমান, তিনি, আরও যারা ছিলেন কয়েকজন, ফাইজুল কবির খান, তারা টেকনোক্র্যাট কোঠায় বিএনপির মন্ত্রী পরিষদে স্থান পাবেন, এই ধরনের একটা কথা হতে পারে। অথবা জামাতের কিছু লোক, এনসিপির কিছু লোক, তাদেরকে বিএনপি প্রোভাইড করবে বিভিন্নভাবে, এবং এইগুলো একেবারে সাধারণ কথা, এগুলো হতেই পারে। দুই নম্বর হলো যে জুলাই সনদ যেভাবে রচিত হবে সেইভাবে বাস্তবায়িত হবে এবং সেখানের মূল ধারাগুলো যে এটিকে একটি বিপ্লব হিসেবে স্বীকৃতি দেওয়া, যে থিম এবং যে সকল বিষয়ে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, যে অ্যামেন্ডমেন্টগুলো করতে বলা হয়েছে, যেগুলোতে দায়মুক্তি দেওয়া হয়েছে, সেগুলোর ব্যাপারে বিএনপি শতভাগ রাজি থাকবে। তারপর যেটি হবে সেটি হলো এই যে গণভোট অনুযায়ী সংবিধান সংশোধন হবে, সংবিধান পুনর্লিখন হবে বা সংশোধন হবে। এরপর সংসদের দুটো কক্ষ, উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, এটা হবে। এই বিষয়গুলো লন্ডন বৈঠকে আলোচিত হয়েছে, এরকমই ধারণা করা হয়। এবং তার প্রেক্ষিতে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে নির্বাচন দিয়েছেন, যে নির্বাচন নিয়ে বিএনপি নির্বাচনের আগের দিন পর্যন্ত সন্দিহান ছিল, তো বিএনপি তার প্রেক্ষিতে যখন ক্ষমতায় এলো, ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে যে ঘটনাগুলো ঘটে গেল এত দ্রুত, এবং যেগুলো ঘটবে তা অনেক রাজনৈতিক বিশ্লেষক বলেছিলেন এখন বিএনপি যা করছে এইরকমই বিএনপি করবে, অনেকে বলেছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস পরিস্থিতির কারণে হোক, অনভিজ্ঞতার কারণে হোক, দেশি বিদেশি চাপের কারণে হোক, অথবা বিএনপিকে তিনি অতিমাত্রায় মহব্বত করেছেন সেই কারণে হোক, তিনি বিএনপির হাতে আসলে ক্ষমতাটা দিতে চেয়েছিলেন। তো সেই ক্ষমতা পাওয়ার পর বিএনপির যে নতুন সরকার অনেকগুলো বিষয় তারা ঐক্যমত্য পোষণ করেছে, কিন্তু ওই যে জামাত, এনসিপি, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সকল
অলিগার ছিলেন, তার জমানাতে যে সকল কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলেন, ওই সময়টাতে যারা সুবিধাভোগী ছিলেন তাদেরকে প্রোভাইড করার মতো একটা সিঙ্গেল জিনিস এখনো পর্যন্ত করা হয়নি। তার ফলে কি হলো? তার ফলে যেটা হলো যে ক্রমশ এনসিপির সঙ্গে, জামাতের সঙ্গে, বিএনপির সঙ্গে, ডক্টর ইউনূসের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে এবং সেই দূরত্বটা এখন একটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এটি গেল এক। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই রাষ্ট্রপতি পদে ফিরে আসা, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা, এটি এখন অনেকটা আসমানের চাঁদ তারা হয়ে গেছে। দ্বিতীয় বিষয় হলো বিএনপির ভিতরের এক শ্রেণীর বেশিরভাগ লোক তারা কারণই খুঁজে পাচ্ছেন না যে কেন আওয়ামী লীগ জমানাতে যিনি রাষ্ট্রপতি ছিলেন বা আওয়ামী লীগের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, যাকে জামাতের লোক, এনসিপির লোক একেবারেই দেখতে পারেন না এবং ডক্টর মোহাম্মদ ইউনূস একেবারেই পছন্দ করেন না, আমেরিকান লবিও পছন্দ করছে না, সেই মানুষটিকে রাষ্ট্রপতির পদে রেখে বিএনপি লাভ কি হচ্ছে? বিএনপি কেন তার রাজনৈতিক যারা মিত্র, দীর্ঘদিনের মিত্র, এখন যাদেরকে মামু বানানো হয়েছে, আমি এবং মামুদের সরকার, যাদেরকে ছায়া বিরোধী দল, যাদেরকে গৃহপালিত বিরোধী দল ভার্সন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করে সরকারকে টিকিয়ে রাখা হয়েছে, যাদেরকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলেন, ফল ইঞ্জিনিয়ারিং বলেন, যে সকল দুর্নাম বদনাম হচ্ছে, যারা দ্য পার্ট অফ ইট, যাদের সম্মিলিত যে ম্যাটিকুলাস ডিজাইন, সেই ডিজাইনের ফলে সরকার, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে, যার ফলে বিএনপি ক্ষমতায় এসেছে। কাজী তাদেরকে ক্ষুব্ধ করে, তাদেরকে অপমানিত করে, তাদেরকে লাঞ্ছিত করে, তাদের মনে কষ্ট দিয়ে কোন স্বার্থে, কোন ক্যাটাগরিতে, কোন উদ্দেশ্যে বর্তমান রাষ্ট্রপতিকে বহাল রাখা হয়েছে, এটা বিএনপির লোকজন প্রশ্ন করছে দলের শীর্ষ নেতৃত্বকে। দ্বিতীয়ত হলো তাদের প্রশ্ন যে আমরা এই যে জনাব শাহাবুদ্দিন চুপ্পু, তাকে যে সরাতে পারছি না বা সরাচ্ছি না, এটা কি আমাদের ইচ্ছায়, নাকি এখানে তৃতীয় পক্ষ আছে, চতুর্থ পক্ষ আছে, ভারত আছে, দিল্লি আছে, এখানে সেনাবাহিনী আছে? তাহলে কি তারেক রহমান সাহেব স্বাধীন নন? এই রাষ্ট্রপতি তাদের জন্য কি ভালো হবে না মন্দ হবে? এই একটা গ্রুপ যারা বিএনপির মধ্যে চিন্তা ভাবনা করেন, তারা চিন্তা ভাবনা করছেন। আরেকটি যারা বিএনপির আবেগপ্রবণ গ্রুপ, তাদের বক্তব্য হলো যে এই দলে সারাটা জীবন এই দলের পিছনে শেষ করে দিয়েছেন। এরকম অনেক শীর্ষ নেতৃত্ব রয়েছেন যাদেরকে জীবন সানিয়ে এসে রাষ্ট্রপতি পদে দিলে সর্বাঙ্গীন সুন্দর হবে, দেখতে ভালো লাগবে, নেতাকর্মীরা আনন্দ পাবে। এক্ষেত্রে সবার আগে নাম আসছে মির্জা ফখরুল সাহেব, যে তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হোক। কেউ কেউ ডক্টর মঈন খান, কেউ কেউ নজরুল ইসলাম খান, তাদের নামও বলছেন। কেউ কেউ আবার গয়েশ্বর রায়, তার নামও বলছে যে ঠিক আছে, আমাদের দেশে কখনো একজন হিন্দু কমিউনিটির লোক রাষ্ট্রপতি হননি, তো তাকে যদি রাষ্ট্রপতি করা হয় সরকার একটা উদার হবে। ভারতে যেমন এখন হরিজন সম্প্রদায় থেকে রাষ্ট্রপতি করা হয়েছে, এটি ভারতের একটা উদার গণতান্ত্রিক যে রীতি, সেই রীতির প্রতি সম্মান। এপিজে আব্দুল কালাম সাহেবকে করা হয়েছে, মুসলমান ধর্মাবলম্বী একজন বিজ্ঞানীকে করা হয়েছে, এটা উদারনৈতিক গণতন্ত্র। সেক্ষেত্রে গয়েশ্বরচন্দ্র রায়, তার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স প্লাস সে যদি রাষ্ট্রপতির বাইরে থাকে, এই মাঝে মধ্যে ফুটফাট করে সে অনেক সত্য কথা বলে ফেলে, তাকে বলা হয় রয়ের 1 নম্বর লোক, দিল্লির 1 নম্বর লোক, হোয়াট এভার মেবি, তাকে যদি রাষ্ট্রপতি পদে বসানো হয় তাহলে হিন্দু কমিউনিটি, পশ্চিমবঙ্গ, দিল্লি, দলের যারা নেতাকর্মী, তার সঙ্গে সঙ্গে তার যে দীর্ঘ সংগ্রামী জীবন, সেই সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হলো। এভাবে অনেকের নাম আসছে এবং বিএনপির যারা আবেগপ্রবণ নেতাকর্মী, তারা আশা করছে যে কেন আমরা আমাদের এরকম একটা গুরুত্বপূর্ণ পদ, অলংকারিক পদ, সেখানে আমাদের নিজেদের লোক না বসিয়ে কেন আমরা জনাব শাহাবুদ্দিন চুপ্পু তাকে রাখবো? এই যে একটা বক্তব্য। এখন এই যে 3টি সমস্যা, চুপ্পু সাহেবকে নিয়ে সমস্যা, মির্জা ফখরুল বা গয়েশ্বরচন্দ্র বাবু রায়, তাদেরকে এখানে নিয়োগ দেওয়া 2টো সমস্যা,
3 নম্বর সমস্যা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে নিয়োগ না দেওয়া। এই 3টি সমস্যা এবং রাষ্ট্রপতি পদ, এটি নিয়ে বিএনপি যে সমস্যায় পড়েছে এটিকে আপনি ত্রিশঙ্কু সমস্যা বলতে পারেন, ত্রিমাত্রিক সমস্যা বলতে পারেন, এটিকে ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল বলতে পারেন, যা কিনা সরকারের সমস্ত কাজকর্মকে স্টপ করে দিচ্ছে। ওখানে জনাব চুপ্পু আছেন, তিনিও যে খুব সুখে আছেন, নট লাইক দ্যাট। এ কারণে হলো আসলে মানুষ আনসার্টেনিটি থাকতে পারে না। যদি সরকার বলতো যে না, জনাব চুপ্পু সাহেবের যে মেয়াদ আছে সেই মেয়াদ পর্যন্ত তিনি থাকবেন, আমরা এখানে আপাতত পরিবর্তন করতে চাচ্ছি না, তাহলে বেচারা সুখে শান্তিতে থাকতে পারতেন। কিন্তু প্রতিটা মুহূর্তে জনাব চুপ্পু সাহেবও কিন্তু সেখানে এক ধরনের মানসিক যন্ত্রণার মধ্যে সেখানে রয়েছেন। আবার অন্যদিকে এখন চুপ্পু সাহেব অনেকটা যাকে বলে গৃহহারা, অনেকটা কুলহারা মানে মানুষের রূপান্তরিত হয়েছে। আওয়ামী লীগের লোকজন বিভিন্ন কারণে মানে যখনই সুযোগ পাবে চুপ্পু সাহেবকে ছেড়ে দেবে না আওয়ামী লীগের লোকজন, একেবারে শতভাগ নিশ্চিত থাকতে পারেন। অন্যদিকে তিনি যে উপকার করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের, তিনি না হলে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার গঠিত হতো না। ইভেন তিনি পদত্যাগ করলে, তিনি পালিয়ে গেলে, তিনি যদি দাঁড়িয়ে থাকতেন যে আমি মরে যাব, এই কাজগুলো আমি করতে দেব না, তিনি যদি বলতেন শেখ হাসিনার পদত্যাগপত্র আগে আমাকে দেখাও, আমি এই পদত্যাগপত্র দেখব, সাইন করব, ফাইলের মধ্যে ঢুকবে, রেকর্ড হবে তারপর। কিন্তু তিনি ওই সময়টিতে কোনো কিছু করেননি, না করে অন গুড ফেথ, গুড ট্রাস্টে জাতির আবেগকে, আন্দোলনের ফলকে তিনি সম্মান করেছেন। এর বাইরে যতটুকু আমি শুনেছি সেটি হলো এই যে 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে ডক্টরিন অফ নেসেসিটি যে থিওরিটি, এই থিওরিটি জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনি এই ডক্টর মোহাম্মদ ইউনূস, সেনাপ্রধান এবং অন্যান্য যারা লোকজন আছেন তাদেরকে দিয়েছেন। তো তিনি বুদ্ধিটা দিয়েছেন, কিন্তু সেই বুদ্ধিটি যারা আইনঙ্গনের লোক তারা কার্যকরভাবে করতে পারেনি। ফলে 106 অনুচ্ছেদ ব্যবহার করা হয়েছে, উদাহরণ হিসেবে দেখানো হচ্ছে, কিন্তু এটার যে ডকুমেন্টারি এভিডেন্স সেটি সুপ্রিম কোর্টে পাওয়া যাচ্ছে বলে আমি এখনো শুনতে পাইনি। অধিকাংশ সাবেক প্রধান বিচারপতি, অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি যারা এই 106 অনুচ্ছেদ অনুযায়ী এই কর্মকাণ্ড অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে গঠন, এই গঠন প্রক্রিয়াকে সমর্থন জানিয়েছেন, এটা নিয়ে নানা প্রশ্ন উত্থাপিত হয়েছে। এর কারণ হলো ওই সময়টিতে বিচারপতিরা, বেশিরভাগ সিনিয়র বিচারপতিরা, অনেকেই এমনকি অ্যাপিলেট ডিভিশন ছাড়া হাইকোর্টের বিচারপতিরা ওই সময়টাতে হাইকোর্টে ছিলেন। তো কাজেই এগুলি নিয়ে সমস্যা তৈরি হচ্ছে, এগুলি নিয়ে নানা রকম তর্ক এবং বিতর্ক তৈরি হচ্ছে, এবং এই বিতর্ক সমাধান না করে বিএনপি কার্ড বিতরণ করছে। আবার সেই কার্ড নিয়ে অমির রহমান পিয়াল সে যে গান রচনা করেছে, বায়োস্কোপ, তো আইলো তারেক জিয়া সবার ভাইয়া, সে যে অসাধারণ হৃদম, ভাইয়া কার্ড বেচে। তো এই যে ভাইয়া কার্ড বেচে বা কার্ড বিক্রি করে, এগুলো নিয়ে যে বায়োস্কোপ তৈরি করেছে বা গানের যে রিদম, এটা নিয়ে টিকটক হচ্ছে, এবং এটা এখন মানুষের এত রিদম, এত মানে এটা নিয়ে মানুষ খেলছে। তারেক রহমান সাহেবকে একটা বিখ্যাত কথা আমি লিকওয়ানের মুখে শুনেছি, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী, অর্থাৎ যখন কোনো একজন সরকার প্রধানকে, পাওয়ারফুল মানুষকে মকারির মধ্যে ফেলে দেওয়া হয়, তুচ্ছ তাচ্ছিল্যের মধ্যে ফেলে দেওয়া হয়, তার রাজনীতির ক্যারিয়ার শেষ, এবং তার দ্বারা আর কখনো প্রশাসনিক কর্মকাণ্ড চালানো সম্ভব নয়। আমাদের এই সময়টাতে দুজন মানুষ রীতিমতো মকারিতে পড়ে গেছেন, তিনজন। এক নম্বর হলো শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, এখন তাকে নিয়ে লাইভ টেলিকাস্ট হচ্ছে, পোলাপান তাকে নিয়ে সেলফি তুলছে, তাকে সামনে রেখে, তাকে অনুকরণ করে তারই সামনে তাকে নিয়ে ঠাট্টা করছে, এই কেমন আছো, ভালো আছো তো, তার সামনে। মানে শিক্ষামন্ত্রী যাচ্ছেন, কয়েকটা মেয়ে ছেলে দাঁড়িয়ে তাকে মকারি করছে এবং যেমন খুশি তেমন সাজের মতো আচরণ করতে চাচ্ছে। তিনি হাঁটছেন, ছোটো ছোটো বাচ্চা প্রাইমারি ছেলেরা তাকে নিয়ে সেলফি তুলছে, ইটস এ মকারি।
এটা সম্মান প্রদর্শন নয়, এটা আকর্ষণ নয়। সিমিলারলি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে নিয়েও মকারি হচ্ছে। এই যে একটা বায়োস্কোপ, অমির রহমান পিয়ালের একটা বায়োস্কোপ, এটাকে নিয়ে যত লক্ষ লক্ষ টিকটক এবং শত শত কোটিবার এই টিকটকগুলো যেভাবে মানুষ দেখছে, যেভাবে তার প্রতিটা জিনিস, তার সরকারের কর্মকাণ্ড যেভাবে সমালোচনা করছে, এটা আমার জানা মতে এই সমসাময়িক দুনিয়াতে অন্য কোনো সরকার প্রধানকে নিয়ে এই মকারি হয়নি, সেটি তাকে নিয়ে হচ্ছে। ফলে কি হলো দেখেন, তার দপ্তরের তার, লাল টেলিফোনের তার কেটে ফেলা হচ্ছে। তার সামনে যে কোনো লোক এসে গাড়িতে সামনে বসে পড়তে পারছে। তাকে নিয়ে একটা ছোট শিশু, তারাও মকারি করছে প্রধানমন্ত্রীকে নিয়ে, তার সাথে ছবি তুলবে, তার জন্য ফুল আনবে এবং তার সামনে গিয়ে, তার সামনে দাঁড়িয়ে কেউ খালেদা জিয়া হওয়ার চেষ্টা করছে, কেউ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হওয়ার চেষ্টা করছে। ইটস এ মকারি। মানে মনে হচ্ছে একটা শিশু যে শিশুসুলভ আচরণ করছে, অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেজে সাফারি স্যুট পরে কালো চশমা দিয়ে তার ছেলের সামনে, বর্তমান প্রধানমন্ত্রীর সামনে শিশুসুলভ আচরণ করছে, বালখিল্য করছে। এটা প্রধানমন্ত্রী পছন্দ করছেন, মানে তিনি বালখিল্য পছন্দ করছেন। ইটস এ মকারি। প্রধানমন্ত্রীর রুচি, চিন্তা, চেতনাকে ওই পর্যায়ে সাধারণ মানুষ নিয়ে আসছে। এরকম সেম দৃশ্য আপনি ইন্দিরা গান্ধীর জীবনে দেখাতে পারবেন না, সেম দৃশ্য আপনি রাজীব গান্ধীকে দেখাতে পারবেন না, নেহরুকে দেখাতে পারবেন না, কিন্তু এই ধরনের দৃশ্য আপনি মোদিকে দেখাতে পারবেন। সেদিন দেখলাম পরোটা দিয়ে গোবর খাচ্ছে এক লোক। প্রধানমন্ত্রী মোদিকে খুশি করার জন্য সে গোবর দিয়ে পরোটা খাচ্ছে এবং সেটা ভাইরাল হয়ে গেছে। এখন ভারতে যে ককরোচ মুভমেন্ট, তেলাপোকা মুভমেন্ট, এটি সরকারকে মকারি করা হচ্ছে। ঠিক একইভাবে এই যে দুজন মন্ত্রীকে বললাম, শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রী, এরপরে রবিউল মন্ত্রী, মানে যিনি যোগাযোগ মন্ত্রী, তাকে নিয়ে মকারি করা হচ্ছে। আরও কয়েকজন মন্ত্রীকে নিয়ে মকারি করা হচ্ছে, যারা প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দৌড়ান। মন্ত্রী বাদ দিয়ে পাগলের মতো দৌড়াচ্ছেন প্রধানমন্ত্রীর গাড়ির সামনে। তো আলটিমেটলি কি হলো, রাষ্ট্রপতির মতো একটা গুরুত্বপূর্ণ পদ, সেখানে একটা ত্রিমাত্রিক সমস্যা তৈরি করে প্রধানমন্ত্রী যে কাজগুলো করছেন, সেটা খাল কাটা হোক, সেটা কার্ড বিতরণ করা হোক, সেটা মঞ্চে বক্তব্য দেওয়া হোক, হোয়াট এভার মেবি। এমনকি তিনি যে এই যে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে যাচ্ছেন, পুলিশের অনুষ্ঠানে যাচ্ছেন, মিলিটারি অনুষ্ঠানে যাচ্ছেন, বিজিবির অনুষ্ঠানে যাচ্ছেন, আনসারদের অনুষ্ঠানে যাচ্ছেন, সবাই তার মাথায় একটা ক্যাপ পরিয়ে দিচ্ছে, মানে 5 স্টার জেনারেল, 5 তারকা জেনারেল, ফিল্ড মার্শাল জনাব তারেক রহমান। আচ্ছা, আপনি দেখেন তো এরকম 5 স্টার জেনারেল, যেটা শেখ হাসিনাকে এই প্রথম টুপি পরায় দেওয়া হতো, 5 স্টার জেনারেলের পোশাক পরিয়ে দেওয়া হতো, এরকম একটা পোশাক, 5 স্টার জেনারেল পোশাক নরেন্দ্র মোদী পরেছেন, ইমরান খান, শাহবাজ শরীফ, কিংবা ধরুন 5 স্টার জেনারেলের এরকম কোনো পোশাক আপনি এই জমানাতে ডোনাল্ড ট্রাম্প পরেছেন, পুতিন পরেছেন, এমনকি কিম এরকম একটা জেনারেলের পোশাক পরে 5টা স্টার লাগানো টুপি মাথায় দিয়ে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম, যাকে বলা হয় পাগল প্রেসিডেন্ট, সেখানেও এই ঘটনা, এই মকারি সেনাবাহিনী করতে সাহস পায়নি। আর এই ঘটনা এখন বাংলাদেশে আনসাররা করছে, পুলিশ করছে, অন্যান্য বাহিনী করছে। ফিল্ড মার্শাল শেখ হাসিনা, তারপরে এখন নতুন ফিল্ড মার্শাল তারেক রহমান। তো বুঝতে পারেন যে এই যে বিষয়গুলো যে হচ্ছে, কেউ কথা বলছেন না, কেউ গুরুত্ব দিচ্ছেন না, আর ডে বাই ডে হাওয়ার মিঠাইগুলো উড়ে যাচ্ছে। আমরা ছোটবেলা হাওয়ার মিঠাই খেতাম না, সেরকম অবস্থা হচ্ছে। আশা করি সরকারের যারা কর্তা ব্যক্তি বিষয়টি দেখবেন, ভাববেন, বুঝবেন এবং চিন্তা করবেন।